মাহবুব উপর থেকে দাঁড়িয়ে হাত ভাঁজ করে সবকিছু দেখছে। ফিয়াম বলল, অনেক সুন্দর পরিবার। আমি ফিরে গিয়েই বাবাকে দেখতে যাব। আমার দ্বিতীয় মাও কোমল অনেক। মাহবুব গলা উঁচু করে বলল, সন্তানদের প্রশংসা করছো, কনফিডেন্ট বাড়িয়ে দিচ্ছ, অথচ আমি সেখানে নেই। তুমি আমাকে ভুলে গেছো মা। ফিয়াম চমকে গেল মাহবুবের কথায়। সুবর্ণা, আফরোজ সহ সবাই একসাথে উপরে তাকিয়েছে। ঐশী নিচু স্বরে মুনকে বলল, তোর ভাইটা সবসময় এরকম করে করে রাখে কেন, মুখটা বলতো। মাহির উপরে গিয়ে জড়িয়ে ধরল মাহবুবকে। আমি জাতীয় দলের জন্য সিলেক্ট হয়েছি ভাইয়া। এটা তো হওয়ারই ছিল। তোর পরিশ্রম ও চেষ্টার তো কোনো কমতি ছিল না। তুমি কি আমার উপর রেগে আছো? আমি কিন্তু তোমাকে সবার শেষে বলিনি। বাবা এখনো জানার বাকি আছে। মাহবুব নিজেকে ছাড়িয়ে বলল, তোর কি মনে হয় আমি এসব বিষয় নিয়ে রাগ করতে পারি? তুমি রাগ না করলেও তুমি যাতে কখনো রাগ না করো, নিজেকে দূরে সরিয়ে না নাও, সেজন্য হলেও আমি তোমাকে এখন থেকে সব অন্তত একজনের আগে হলেও বলবো। তুই মাহির হাত ধরে টেনে নিচে নামালো। আমাদের থেকে আর দূরে থেকো না ভাইয়া। আমি তো ছোট, তোমাকে সব সময় বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারি। আমরা সবাই চেষ্টা করব তোমার যাতে নিজেকে সবার মধ্যে থেকেও একা না মনে হয়। কখনো আর মনে করবা না আমরা তোমাকে অবহেলা করেছি। জাতীয় দলে সিলেক্ট হওয়াতে খুশিতে পাগল হয়ে গেছিস? মাহবুবের মনে তৈরি হওয়া দূরত্বের দেয়াল গলতে শুরু করেছে। মন ভাইকে টেনে বসালো, গলা জড়িয়ে ধরে বলল, আমিও ছোট, তোমার মতো এত গভীর করে ভাবতে পারি না। আমি জানি তুমি আমার উপর কখনো রাগ করতেই পারবে না, সেজন্য কিছু বলছি না। সুবর্ণা আফরোজ ছেলেকে জড়িয়ে ধরে বললেন, অনেক দিন দূরে ছিলি, দূরত্ব তৈরি হলেও সেটা মেটানোর সুযোগ হয়ে ওঠেনি বাবা। আমরা সবাই মানুষ, আমাদের ভুল হয়ে যায়। মাহবুব ঢোক গিলে মায়ের মাথায় হাত রেখে বলল, কি বলছো বলো তো? তোমরা সবাই একসাথে হুট করে আমাকে এমন করে বিব্রত করছো কেন? ফিয়াম চিলমুড়ে উশসীর পাশে বসল। সব দূরত্ব মিটিয়ে নাও মাহবুব। মা আমাদের বলেছে তুই আমাদের অজান্তেই করা অবহেলায় কতটা কষ্ট পেয়েছিস, আমাদের ক্ষমা করে দিস বাবা। মাহবুব ভেবেছিল ও কাঁদতে ভুলে গেছে। মায়ের এই একটা কথায় গাল বেয়ে ঝরঝরিয়ে পড়ল চোখের পানি। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি সরি মা, অনেক অনেক সরি। মাহমুদ সাহেব আজ বিকেলের দিকেই বাড়ি ফিরেছেন দুই কন্যাকে সাথে নিয়ে। পারিবারিক পার্টির আয়োজন করা হচ্ছে আজ সকালে আনুমানিকভাবে নিউজে ঘোষণা করা হয়েছে মাহি জাতীয় দলে খেলবে। 2 মাহবুব দেশে আসার খুশিতে। মাহমুদ সাহেবের হাতের বাজারের ব্যাগটা নিয়ে রহিমা রান্নাঘরে চলে গেল। মুন ভার্সিটির ব্যাগ উশসীর হাতে দিয়ে মাহবুবের পাশে গিয়ে বসলো। মাহবুব ও ফিয়াম টেবিলে বসে দক্ষ হাতে ছুরি দিয়ে ক্যাপসিকাম সহ বিভিন্ন ধরনের সবজি কাটছে। এবার পালা মাহিরের। মাহমুদ সাহেবের নিয়ে আসা মুরগি পরিষ্কার করতে হবে তাকে। ছাদে বারবিকিউ করা হবে। মাহির হাতে গ্লাভস পরে নিয়ে মুখে মাস্ক পরে নিল। মন খিলখিল করে হেসে ফেলল। উশসী ফ্রেশ হয়ে এসে বলল, আমি আপনাকে সাহায্য করছি। না, তুমিও মুন খেয়ে নাও, আমি একাই পারবো। ফিয়াম মাহবুবের কানে ফিসফিস করে বলল, তুমি বড্ড দেরি করে ফেলোনি তো ব্রো? ওদের মধ্যে কি কিছু আছে? মাহবুব শব্দ করে ছুরিটা টেবিলে রাখলো। সবাই ওর দিকে তাকিয়ে আবার নিজেদের কাজে মনোযোগ দিল। ফিয়াম ঢোক গিলে বলল, বুঝতে পারছি, তোমার রাগ হওয়াই কথা। আর একটা কথা বলবে তো ছুরিটা তোমার গলায় চালিয়ে দেবো ফিয়াম। আরে, আমি তো তোমাকে সাহায্য করছি। দেরি হয়ে যাওয়ার আগে বলে দিলেই হয়তো হয়। ওসব কিছু নেই, তুমি ভুল ভেবেছ। তুমি মিথ্যা বলছো। চুপ করো। ফিয়াম মুখ ফুলিয়ে চুপ হয়ে গেল। উশসী খেতে বসেছে মাহবুবের সামনাসামনি। ফিয়াম বুদ্ধি করে জিজ্ঞেস করলো, তোমার কয়টা বয়ফ্রেন্ড আছে উষশ্রী? উশসী কেসে উঠল। মুন উত্তর দিল, একটাও নেই। যেদিনও প্রেম করবে সেদিন আপনি লাঠিতে ভর দিয়ে হাঁটবেন। মাহবুব হেসে ফেলল। ফিয়াম মৃদু রেগে গিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? আমি বৃদ্ধ?
ও মা, সেটা কখন বললাম? বলেছি ঐশ্বসী যখন প্রেম করবে তখন আপনি যৌবন বেরিয়ে বুড়ো হয়ে যাবেন। মানে ও প্রেম টেম করে না, করবে বলেও মনে হয় না। তোমার কি মনে হচ্ছে আমি কেন এটা জিজ্ঞেস করেছি? অফকোর্স, আপনি ঐশ্বসীকে পটাতে চাইছেন সেজন্য। উষসী আবারও কেসে উঠল। ফিয়াম এবার তেলে বেগুনে জ্বলে উঠল। হাস্তা গফিরুল্লাহ। মন মুখ বাঁকিয়ে বলল, এটাও জানেন দেখছি, আপনি না নাস্তিক। মাহবুব, তোমার বোনকে চুপ হতে বলো। মাহবুব চোখ রাঙাতে মন খাওয়ায় মনোযোগ দিল। ফিয়াম 2 গ্লাস ঠান্ডা পানি খেয়ে মাথা ঠান্ডা করে নিজের জায়গায় এসে বসলো। মাথা নিচু করে একমনে খেতে থাকা উষসীর উদ্দেশ্যে বলল, উষশ্রী, তোমাকে আমি বোনের নজরে দেখি, সেই জন্য আমি চাই ভালো কারোর সাথে তোমার ডেট করিয়ে দিতে। বলো উষশ্রী, তোমার কেমন ছেলে পছন্দ? মাহবুব ও মুন নিজেদের খাওয়া ও কাজ থামিয়ে এবার উষসীর দিকে তাকিয়ে আছে। উষসী খেতে বসে মহা বিপদে পড়ল যেন। এদিক সেদিক তাকাতেই বুঝলো বাড়িতে উপস্থিত সবাই কান খাড়া করে রেখেছে তার উত্তরটা শোনার জন্য। রহিমা আপাও উকি দিচ্ছেন বারবার। মাহবুব সাহেব নিউজ চ্যানেলের ভলিউম কমিয়ে দিয়েছেন। একমাত্র মাহিরি মুরগির চামড়া পরিষ্কার করতে ব্যস্ত। চামড়া দিয়ে নাকি সবজি খাবেন মাহমুদ সাহেব, সেজন্য বেচারা মাহিরকে কষ্ট করতে হচ্ছে। গন্ধে ইতিমধ্যে উষসীর পেট থেকে সব বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তবুও সে এখান থেকে উঠে যেতে পারছে না। এত এত মানুষকে আশাহত করে উঠে যাওয়াটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি হবে। সুবর্ণা আফরোজ কফি হাতে সোফায় বসেছেন। বল না উষু, শুনি তোর কেমন পছন্দ। আমাদেরও তোর জন্য ছেলে খুঁজতে সুবিধা হবে। উষসী দীর্ঘশ্বাস ছেড়ে প্লেটের দিকে তাকিয়ে বলল, আমার কোনো পছন্দ নেই, আমি বিয়ে করব না আন্টিমা। মাহমুদ সাহেব ও সুবর্ণা আফরোজ হতাশ হলেন। মন খেতে মনোযোগ দিল। সে জানতো এমনই উত্তর হবে, তবুও শোনার জন্য অপেক্ষা করছিল। উষসীর উত্তরটা কবে পাল্টে যাবে সে জানে না। হয়তো একদিন পাল্টাবে, হয়তো কখনোই নয়। সব নীরব হয়ে যাওয়ার মধ্যে মাহবুব প্রশ্ন ছুড়ল, কেন? কেন বিয়ে করবে না? সুবর্ণা আফরোজ বললেন, মেয়েটা কাউকে ভরসা করতে পারবে না। শুধু ও নয়, আমরাও উষ্টির জন্য বাহিরের কাউকে ভরসা করতে পারবো না সহজে। ছোটবেলায় ট্রমা এখনো কাটিয়ে উঠতে পারেনি মেয়েটা। মা বাবা নেই, সেটা কোনো ট্রমা হতে পারে না। এই পৃথিবীতে সবার সব কিছু থাকে না, সবাইকে একদিন চলে যেতে হয়। কেউ ইচ্ছে করে তোমার জীবন থেকে চলে গেছে, হয়তো নিজের ভালোর জন্য। তার চলে যাওয়াকে সম্মান জানিয়ে তোমার সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। সেটা ওর ট্রমা নয় মাহবুব, তুমি অনেক কিছুই জানো না। অবশ্য তোমাকে জানানো হয়নি এখনো। উর্ষি যখন এ বাড়িতে এলো তখন তো তুমি পড়াশোনা নিয়ে বিজি ছিলে। তারপর বছরের মাথায় বিদেশে চলে গেলে। উষসী ভাত গিলতে পারছে না, ওর হাত কাঁপছে। মন সেটা খেয়াল করে বলল, মা প্লিজ বাদ দাও এসব। মাহবুব নীরবে সবই খেয়াল করলো উষসীর আমি চোখে অর্ধেক কোণে থাকা পরিষ্কার জল। করেছি, মনে বাকিটা মনে বলল, করতে আমাকে হেল্প তোমার করবে জীবনে কেমন উষসী? ট্রমা আছে যা আমার অজানা শেহরিন? আমি কি কোনোভাবে নিজের অজান্তে তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম? মাহির হ্যান্ড গ্লাভস খুলে উষসীর হাত ধরে এসে টেনে নিয়ে গেল। মাহিম ও ভাত খাচ্ছিল। তোমাদের কথাবার্তা শুনে ও আপাতত ভাত খেতে পারবে না। উষসী নিচে বসে পড়ল মাহিরের সামনে, বলল, আমার পেট ভরে গেছে আন্টিমা, আর খেতে পারছিলাম না। আমি মাহির ভাইকে সাহায্য করি। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি হাত চলাও। সন্ধ্যা নামতে তেমন দেরি নেই। 9টার মধ্যে পার্টি খতম করে তোমাদের যেন আমি পড়া টেবিলে দেখি। উষসী মাহিরের দেখা দেখে চামড়া পরিষ্কার করছে। মাহির ফিসফিস করে বলল, পরের বার যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে কেমন ছেলে পছন্দ তোমার, তবে বলবে আমার মতো ছেলে তোমার অনেক পছন্দ, ঠিক আছে? উষসী ফিসফিস করে জিজ্ঞেস করল, কেন? কারণ আমি তোমার ভাই এবং আমি সুদর্শন। আমি জানি তোমার চোখে বাবার পর আমি সবচেয়ে ভালো ছেলে, সেজন্য বেস্ট অপশন হবে তুমি এত চিন্তা না করে আমার মতো কাউকে নিজের জন্য চয়েস করো। উষসী নিঃশব্দে হাসল। মাহির বলল, সবসময় হাসবে উষসী, ভাইয়া তোমার গোমরা মুখ দেখতে পছন্দ করি না। ঠিক আছে ভাইয়া। মাহবুব ও ফিয়াম শিকারী দৃষ্টিতে দুজনকে দেখছে। ফিয়াম নিচু আওয়াজে বলল,
এবার সত্যি সত্যি মনে হচ্ছে তুমি বড্ড দেরি করে ফেলেছো। মাহবুবের মুখে স্পষ্ট কালো ছায়া নেমে এলো যেন এবার। ফিয়াম সেটা টের পেয়ে বলল, এখনো তেমন দেরি হয়নি মাহবুব। মনে হচ্ছে চেষ্টা করলে তুমি পারবে। জানতে চেষ্টা করো উষশ্রীর ট্রমার কারণ। ওর ভরসার মানুষ হতে চেষ্টা করো। তবে দেখবে একদিন উষশ্রী সব ভুলে তোমাকে বিয়ে করে নিবে। মাহবুবের চেহারা থেকে তবুও হতাশার ছায়াটা মুছে গেল না। ফিয়াম যতই বলুক যাই বলুক, ওর কেন জানি মনে হচ্ছে উশসীর ট্রমা ভয়ঙ্কর কিছুই হবে। গ্রিলে লাগানো মুরগিগুলো দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে পড়ছে। ওরা সবাই বসে আছে চেয়ার পেতে গোল হয়ে। একটি পার্টি বিছানো হয়েছে, যেটার মধ্যে সালাদ ও প্লেট রাখা। বারবিকিউ করা শেষ হতেই সবাই পার্টিতে বসে পড়ল। রহিমা খেতে খেতে বলল, অনেক মজা হয়েছে। ফিয়াম বুক টান টান করে গর্ভ নিয়ে বলল, দক্ষ বাবুচি বানিয়েছে বলে কথা। আমিও মাহবুব মোটামুটি সবই তৈরি করতে পারি। মন্দ লাগছে না খেতে। তুমি যে বাইরে থেকেও এত জাল পছন্দ করো সেটা বুঝতে পারিনি। মাহমুদ সাহেবের কথায় ফিয়াম হেসে বলল, ঝাল তেমন খেতে পারি না আঙ্কেল, কিন্তু বারবিকিউড মুরগির ঝাল ঝাল না হলে স্বাদ লাগে না। তারপর কান্না করব, সমস্যা নেই। মাহবুব নিজের প্লেট থেকে মাহিরের প্লেটে রানের টুকরো তুলে দিল। মাহির অবাক হলেও আনন্দের সাথে খেতে লাগলো। মনে আছে ভাইয়া, তুমি যখন ক্লাস 10মে, তখন আমরা একদিন এমন করে বারবিকিউ পার্টি করেছিলাম। হ্যাঁ, আর সেদিন তুই মুরগির রান নিয়ে আমার সাথে ঝগড়া করছিলি। মাহির লজ্জা পেয়ে মাথা চুলকালো। ফিয়াম আশ্চর্য হওয়ার ভঙ্গি করে বলল, রিয়েলি ব্রো? এদেশের একজন সদ্য হওয়া জাতীয় ক্রিকেটার নিজের বড় ভাইয়ের সাথে মুরগির রান নিয়ে ঝগড়া করেছে? ইন্টারেস্টিং। উশসী ও মন নিঃশব্দে খাচ্ছে। ওদের মতো কথা বলে সময় নষ্ট না করে খেয়ে আবারও প্লেটে আরও নিচ্ছে। ফিয়াম চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোমরা তো চিটিং করছো। আমরা তো এখনো 2 পিসই খেয়ে শেষ করলাম। তোমরা অলরেডি 2বার করে নিয়ে খাচ্ছ। আন্টি, আপনার মেয়েরা চিটিং করছে। সুবর্ণা আফরোজ হাসছেন। মন মুখ বাঁকিয়ে বলল, কিসের চিটিং? এটা কোনো গেম নয় যে চিটিং হবে। আপনিও খেয়ে 10 বার নিতে থাকুন, মানা করেছে কে? আমরা সবাই চিকেন পছন্দ করি, সেই জন্য প্লেট খালি না হওয়া পর্যন্ত খেতেই থাকবো। ফিয়াম আশ্চর্য হয়ে খেতে লাগলো। এত তাড়াতাড়ি এরা দুজন খাচ্ছে কিভাবে? ফিয়ামের ভাবনায় বারুদ ঢেলে দিয়ে মাহবুব এবার উশসী ও মুনের প্লেটে মাংসের পিস তুলে দিয়েছে। আস্তে আস্তে খাও, কেউ নিয়ে যাচ্ছে না। উশসী রানের পিছে কামড় দিয়ে মাহবুবের দিকে চোখ তুলে তাকালো। মাহবুব হয়তো প্রথমবার উশসীর চোখে চোখ রেখে মুচকি হাসলো। বাংলাদেশে এসে মাহবুবের 15 দিন অতিক্রম হয়ে গেছে। এর মধ্যে সেও ফিয়াম ঢাকা শহরের এদিক সেদিক ঘুরে নিয়েছে। উশসী ও মুন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার মধ্যেও সুবর্ণা আফরোজের অবর্তমানে বাসায় এসে বিকেলের নাস্তা তৈরি করে রহিমা আপার সাহায্যে ফিয়াম ও মাহবুবের সাথে বাগানে বা বারান্দায় আড্ডা দেয়। মন ও ফিয়াম বক বক করে, বাকি দুজন নীরবে বসে থাকে, শুধুই শুনে যায়। মাঝে মধ্যেই হুহা করাটাই তাদের কাজ। আজও ওরা বসে আছে বাগানে পাতা চেয়ারে। এলিজাবেথ বাগানে খেলা করছে। ফিয়াম বলল, তোমার বিড়ালটা আমাকে দিবে উষশ্রী? উশসী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? ও অনেক কিউট। আমি মনে হয় ওর প্রেমে পড়েছি। প্রেমে পড়লেও দেয়া যাবে না। দিয়ে দাও, যা চাইবে তাই দেব। মন তাচ্ছিল্য করে বলল, প্রেমে পড়তে আপনি বিড়ালও বাদ দিলেন না দেখছি। আমাদের এলি আমাদের কাছেই থাকবে, আপনি ওকে এসে দেখে যেতে পারেন। ইউএস থেকে বাংলাদেশে আসার জন্য বিড়াল মুখ্য কারণ হলে তো হবে না, স্ট্রং কোনো কারণ লাগবে। মাহবুব হুট করে বলল, বাংলাদেশে পার্মানেন্ট হয়ে যাওয়ার শখ জেগেছে নাকি? পার্মানেন্ট নয় ঠিক, তবে বাংলাদেশের সাথে পার্মানেন্ট সম্পর্ক করলে আসতে যেতে সুবিধে হবে। কি বলো তোমরা? তুমি কেলিকে দেখার জন্য সত্যি? ফিয়াম মাথা নাড়ালো। অফকোর্স মাহবুব, পার্মানেন্ট সম্পর্ক কিভাবে স্থাপন করব সেটাও আমার মাথায় এসেছে। উশসী আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, আপনার মাথায় আবার কোন ছেলে মানুষই ভাবনা এলো? মাহবুব, আমি তোমার বোনকে বিয়ে করে নিলে কেমন হয়? মাহবুব নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে মন ডেকে বলল,
অসম্ভব। আপনার মতো নাস্তিককে আমি কেন বিয়ে করবো? আশ্চর্য। ফিয়াম ভুল শুধরে দিয়ে বলল। আমি উষসীর কথা বলেছি, যেহেতু এলিজাবেথ ওর। বলেই ফিয়াম চোখ মারল মাহবুবের দিকে তাকিয়ে। মাহবুব নিঃশব্দে দীর্ঘশ্বাস ছাড়ল। ফিয়াম ওকে জ্বালানোর কোনো পথই ছাড়ছে না। উষসী কিছু বলার আগেই ফিয়াম হুহা করে হেসে উঠে বলল। জাস্ট কিডিং সিস্টার, তবে তুমি চাইলে আমি রাজি। মন আবারও জ্বলে উঠল। ভাইয়া, তোমার বন্ধুকে কিছু বলবে না? মাহবুব এবার মাথায় চাপড় মারল। মজা করা বন্ধ করো। আমার বোন মানে তোমারও বোন। তো বোন জামাই বানিয়ে নাও না। আমি কি ছেলে হিসেবে খারাপ? বলেই ফিয়াম ঠোঁট বাঁকিয়ে হাসতে লাগলো। মাহবুব মন ও শশীকে ইশারায় চলে যেতে বলল। তারপর তাকালো ফিয়ামের দিকে, চোখ মুখে সর্বদা দুষ্টুমি। ফিয়াম যেখানে যায় সেখানেই 1 থেকে 3টা পর্যন্ত গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলে। সেগুলোর সাথে কিছুদিন এনজয় করে তারপর ব্রেকআপও করে নেয়। মুসলিম পরিবারের সন্তান হলেও ফিয়াম বড় হয়েছে ওয়েস্টার্ন নীতিতে। হোস্টেলে থেকে বড় হওয়া ছেলে একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে কিভাবে বা ইসলাম শিক্ষা নেবে? মাহবুব, তুমি কি রাগ করলে? না তো। আমি মজা করেছি। মাহবুব ধারালো স্বরে জবাব দিল। মজা হোক বা সত্যি হোক, এসব কখনোই সম্ভব নয়। মাথায় এলো ঝেড়ে ফেলে দাও। ফিয়াম মন খারাপ নিয়ে জিজ্ঞেস করলো। আমি ধর্ম মানি না বলে? হয়তো। যদি সত্যি পছন্দ করে থাকি, যদি সত্যি কখনো ঝেড়ে ফেলতে না পারি? মাহবুব উঠে দাঁড়ালো। তবে আমি আশা করছি তুমি আমার সাথে মজা করছো। মাহবুব চলে গেল। ফিয়াম এলিকে কোলে তুলে নিয়ে বলল। তুমিও কি আমাকে ঘৃণা করো এলিজাবেথ? এলি ডাকলো। ফিয়াম একরাশ মন খারাপ নিয়ে বাড়িতে এলো। উষসীয় মন তখন পড়ার টেবিলে নিজেদের রুমে পড়তে বসেছে। মাহবুব সোফায় বসে টিভি দেখছে। ফিয়াম পাশে বসে বলল। আমি মজা করেছি মাহবুব, সরি। মাহবুব কাঁধে চাপড় দিয়ে বলল। আমি জানি সেটা, কিন্তু ওদের সাথে মজা কম করবে। এটা ওয়েস্টার্ন কান্ট্রি নয়, আর এরা ওয়েস্টার্ন মনোভাবের কেউ নয়। তাছাড়া ওরা আমার পরিবারের সদস্য, বেচারে সেন্সিটিভ। আমি চাই না কেউ তোমাকে নিয়ে বাজে কিছু বলুক। মাহবুব এটা মুখে বললেও ছেলে হয়েও বুঝতে পারে ফিয়ামের চোখের ভাষা। হয়তো সবে ভালো লাগার শুরু হয়েছে, সেটা শুরুতেই থেমে যাওয়া উচিত। এতে ওদের সবারই ভালো হবে। মাহবুব চায় না ফিয়াম কাউকে না পেয়ে সারা জীবন কষ্ট পাক। এমনিতে ছেলেটা অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছে। তুমি কি কিছুই বলে যাবে না? আমাদের তো যাওয়ার সময় ঘনিয়ে আসছে। মাহবুব ঠোঁট প্রসারিত করে বলল। নিশ্চয়ই বলবো, কিছু না বলে গেলে কিভাবে হবে? ফিয়াম এবার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো। কি বলবে? ডায়মন্ডের রিং কিনেছো? প্রপোজটা করার সময় আমি ফটোগ্রাফার হিসেবে উপস্থিত থাকতে চাই, প্লিজ। ওর আগ্রহে এক বালতি পানি ঢেলে দিয়ে মাহবুব বলল। ওসব মাথা থেকে ছেড়ে ফেলো, আমি এমন কিছু করছি না। জীবনবোধের সূচনাটা উষসীর জন্য ছিল একটু অন্যরকম। সেই অন্যরকম সূচনাটা আল্লাহ যেন তার ভাগ্যে রেখেছিলেন, সে আজও বুঝে উঠতে পারেনি। তবে তার ধর্ম বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। উষসী জানে না এতে তার কেমন ভালো লুকিয়েছিল। তবে এই জীবনের এই এতটুকু পথ হেঁটে সে বুঝতে পেরেছে, উপলব্ধি করেছে তার সাথে আরও খারাপ কিছু হয়ে যেতে পারত। একটু এদিক সেদিক হলেই, কিন্তু আল্লাহ কাউকে না কাউকে তার জন্য পাঠিয়েছেন। রাতে একা ছাদে আসতে মানা করেছিলাম শেরিন। উষসী পিছু ফিরল না, ওর দৃষ্টি বাগানের পেছনের দিকের গাছপালাগুলোতে। মাহবুব উকি দিয়ে সেদিক থেকে চোখ ফিরিয়ে নিল। ওদিকে কি দেখছো? তোমাকে আমি কিছু বলছি? আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। মাহবুব চোখ ফিরিয়ে নিল। তুমি ভীষণ অবাধ্য শেরিন। উষসী কিছু বলল না। মাহবুব নিজ থেকেই বলল। বাংলাদেশে এসে আমি এমন কিছু উপলব্ধ করবো ভাবিনি। 1 মাস কেমন করে যেন অতিক্রম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি সময় চলে গেছে। সিলেট ট্যুরের পর আমি চলে যাচ্ছি। যাওয়াই উচিত। আপনার নিশ্চয়ই এখানে থাকতে অসুবিধা হচ্ছে। মাহবুব কিছু সেকেন্ড তাকিয়ে উত্তর দিল। তুমি হয়তো শোনোনি, আমি বলেছি আমি কিছু একটা উপলব্ধি করেছি যা কখনোই ভাবিনি। বিষয়টা আমার জন্য অনাকাঙ্ক্ষিত কিছু। শোনার আগ্রহ নেই। মাহবুবের চোখের চাহনি নরম হয়ে এলো। আমি এই দেশে আর মাত্র 1 সপ্তাহ আছি। তুমি শুনতে না চাইলে তোমাকে জানানো আমার দায়িত্ব।
নিজের জন্য এতটুকু আমি করতে চাই। উষসী ফিরে তাকালো। কি বলবেন বলুন। মাহবুব দূরত্ব কমিয়ে দিল, মুখোমুখি কাছাকাছি দাঁড়ালো। উষসী চোখ তুলে তাকাতেই মাহবুব কাপা গলায় বলল, আমি সব জেনে গেছি। তো আমি তোমাকে বিয়ে করতে চাই শেরিন। উষসী অবাক হলো না, আর না কিছু বলল। মাহবুব আবারও বলল, তুমি ভেবো না আমি তোমাকে দয়া করে বিয়ে করার কথা ভেবেছি। আমার উপলব্ধি করার অনুভূতি মিথ্যা নয় তোমার জন্য। আমি মা বাবাকেও জানিয়েছি, তারা বলেছেন তুমি যদি সম্মতি দাও তবে আমাদের বিয়েটা এই কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। আপনার কিছু বলার বাকি আছে? মাহবুব এর আগে কখনো এমন নার্ভাস হয়নি। ও কাপা হাত বাড়িয়ে উষসীর হাতের উপর রাখতেই উষসী কয়েক পা পিছিয়ে গেল। আপনাকে আমি বিয়ে করব না মাহবুব। তোমার উত্তরের আশা এই মুহূর্তে আমি করিনি। তুমি বরং কয়েকদিন ভেবে নাও, তারপর আমাকে জানাও। ভাবাভাবির কিছুই নেই। এটা সিনেমা নয় যে সময় নিয়ে ভাবলে আমার ডিসিশন চেঞ্জ হবে। আপনাকে আমি অপছন্দ করি না, তবে পছন্দও বিশেষ করি না। আপনি দূরত্বে থাকলেই আমার ভালো হয়। আশা করি আমার সম্মান রক্ষার্থে আপনি আর এই বিষয়ে কোনো কথা তুলবেন না, নইলে আমি ভেবে নিব আপনি আমাকে অসম্মান করেছেন। উষসী চলে গেল। মাহবুব অনেকক্ষণ একা দাঁড়িয়ে রইল। উষসী দরজা খুলে তো দেয়নি, সাথে দরজার চাবিটা যে কখনোই পাওয়া সম্ভব নয় সেটাই বলে গেল। মাহবুব দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস ছাড়ল। উষসী তাচ্ছিল্য করতে পারত, উপহাস করে প্রত্যাখ্যান করতে পারত, কিন্তু উষসী তেমন কিছুই করলো না। কিছু না করেও করে ফেলেছে অনেক কিছু। চিরদিনের জন্য মাহবুবের বুকটা ঝাঁঝরা করে দিয়ে গেল। মাহবুব কখনো প্রেমে পড়েনি এমন নয়, ক্লাস 10ম থাকতে সে প্রেমে পড়েছিল, কিন্তু ওটা প্রেমই ছিল, প্রেমিক হয়ে ওঠা হয়নি তার। সেটা সে 10মেই ভুলে গিয়েছিল। কিন্তু উষসী তো শুধু প্রেম নয়, মাহবুব যুবক হওয়ার পর প্রথম যাকে মন দিয়েছে সে হলো উষসী। এখানে আবেগে মনের কোনো টানাপোড়েন ছিল না, যথেষ্ট ভাবনা চিন্তা ও ম্যাচিওর মন দিয়ে সে উষসীকে নিজের জন্য পছন্দ করেছে। আবেগে বলে উড়িয়ে দেওয়ার চান্সটাও নেই এখানে। উষসী কেন সে একটা সুযোগ দিল না? মাহবুব ছাদ থেকে নেমে নিচতলার কোণার রুমের সামনে দাঁড়ালো। এটা তার মা বাবার রুম। বয়স হওয়ার কারণে সিঁড়ি দিয়ে তেমন ওঠানামা করতে চান না তারা। এই মধ্যরাতে মাহবুব সব ম্যাচুরিটি পাশে ফেলে দরজায় নক করলো। মাহবুব সাহেব 5 মিনিটের ভেতরে দরজা খুলে বেরিয়ে এলেন। মাহবুব তখন সবে সোফায় বসে পানি খাচ্ছে। মাহমুদ সাহেব সামনাসামনি বসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? মাহবুব লম্বা শ্বাস ফেলে বলল, ট্যুরটা কি কোনোভাবে ক্যান্সেল করা যায় না বাবা? সে কি? কেন? দম বন্ধ আসছে এদেশে। মাহমুদ সাহেব এবার ছেলেকে ভালো করে লক্ষ্য করলেন। মাহবুব যে হাঁসফাঁস করছে সেটা বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, উর্ষি রিজেক্ট করে দিয়েছে? মাহবুব উপর নিচ মাথা নাড়ালো। মাহমুদ সাহেব চুপচাপ কিছু মিনিট বসে রইলেন। মাহবুব উঠে চলে যেতে চাইলেই বললেন, আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে। ফাইন বাবা। তুমি তো সবই জেনেছ, ওর পক্ষে সব কিছু এত সহজ নয়। তুমি ট্যুর শেষ করে ফুরফুরে মন নিয়ে ফিরে যাও। সময় দিলে সব ঠিক হয়ে যাবে। আমিও তোমার মা উর্ষিকে বোঝাবো। মাহবুব হাসলো। এসব কিছুর দরকার নেই বাবা। উর্ষি তোমাকে হাট করে কিছু বলেছে? ওইসব মনে রেখো না। হার্ড করে কিছু বললে বোধহয় এত যন্ত্রণা হতো না বাবা। মাহমুদ সাহেব পেছনে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলেন। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মাহবুব উপরে চলে গেল ধীরে ধীরে। মাহমুদ সাহেব রুমে আসতে সুবর্ণা আফরোজ নড়ে চড়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, বাবা ছেলে কি নিয়ে এত রাতে আলোচনার সভা বসিয়েছিলে? ওটা আমাদের বাবা ছেলের বিষয়, তুমি ঘুমাও। তারপরের সময়টা গেল ব্যস্ততায়। মাহিন নিজের খেলার প্র্যাকটিস নিয়ে বিজি থাকার কারণে ট্যুরে এলো না। পারিবারিক ট্যুরে সিলেট গেলেও মাহবুব উষসীর থেকে যোজন যোজন দূরত্বেই ছিল যেন। উষসীও আড়ালেই থেকেছে। তাদের এই দূরত্ব ও আড়ালে থাকা ট্যুরে তেমন প্রভাব ফেলল না, কারণ তারা সর্বদাই দূরের মানুষ ছিল। মাহবুব চাইলেও উষসীর কাছের মানুষ হতে চায়নি।
ট্যুরে শেষে ঢাকায় ফিরে একদিন রেস্ট নেওয়ার সুযোগ হলো। সেদিন মাহবুব মুনের মাধ্যমে উশসীর উপহারগুলো পাঠিয়ে দিল। ব্যাগ সে কয়েকদিন আগে হাতে পেলেও উশসীর জন্য কেনা উপহারগুলো দেওয়া হয়ে ওঠেনি। নিতে না চাইলেও উশসীকে নিতে হলো। তারা সবাই মাহবুবের বিদায়ের দিন উপহার পাওয়া জামাকাপড়গুলো পরে এয়ারপোর্টে এলো। ফিয়াম আশ্চর্যজনকভাবেই কয়দিন শান্ত ছিল। হয়তো মাহবুবের মন খারাপের ছোঁয়া তারও লেগেছিল। মাহবুব কিছু না বললেও সে নিজ থেকে অনেক কিছু বুঝে নিয়ে আর জিজ্ঞেস করে যন্ত্রণা বাড়ায়নি। এলিজাবেথকে আদর করে উশসীর কোলে ফেরত দিয়ে ফিয়াম বলল, তুমি আমার দেখা অন্যরকম একটি মেয়ে উষশ্রী। আমার দেখা অন্যরকম একটা ছেলে হলো মাহবুব। আমার জীবনে দেখা দুইজন অন্যরকম মানুষের মধ্যে অন্যরকম কোনো সম্পর্ক হলে আমার ভালো লাগতো, কিন্তু সেটা কেন যে হলো না বুঝতে পারিনি এখনো। যাক সেসব কথা, ভালো থেকো। এলিজাবেথকে আমার মনে পড়বে, মাঝে মধ্যে কল দিব। তারপর মুনের দিকে তাকিয়ে বলল, সব সময় উজ্জ্বল থাকুন মন, আসি। মাহবুব ফিয়ামের বিদায় নেওয়ার অপেক্ষাতেই যেন ছিল। পৌঁছে জানাবো, আসি। বলে ব্যাগপত্র টেনে নিয়ে চলে গেল সামনের দিকে। ফিয়াম দেখলো মাহবুবের গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের পানি। পেছন ফিরে তাকাতেই চোখে পড়ল হাস্যোজ্জ্বল উশসীকে, যে মনের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে বলতে হাসছে। ফিয়ামের ইচ্ছে করছে অদৃশ্য কোনো শক্তি দিয়ে মাহবুবের দুঃখ দূর করে দিতে, উশসীর মনে মাহবুবের জন্য একটু জায়গা তৈরি করতে। জীবনের এক অদ্ভুত পর্যায়ে এসে মাহবুব শান্ত। চেহারা সহজ মনে হলো, ভেতরে যেন দাউ দাউ করে চলছে প্রত্যাখ্যানের আগুন। উশসীর উপর নয়, মাহবুবের রাগ ক্ষোভ নিজের উপর। দুনিয়ায় এত মেয়ে থাকতে তাকে কেন উশসীকে ভালো লাগতে হলো? ইউএসএ পৌঁছে মাহবুব কয়েক মাস ব্যস্ত সময় পার করলো। ডকুমেন্টস ও ভিসা হাতে আসতেই সে ফিয়ামের থেকে বিদায় নিয়ে মাস্টার্স করার উদ্দেশ্যে ইউএস থেকে জাপানে চলে গেল। ফিয়াম ইউএসএ এসেই পরিবারের কাছে ফিরে গিয়েছিল। মাহবুব চলে যাওয়ার পর সে একেবারের জন্য ভাড়া ফ্ল্যাট ছেড়ে দিল। পরিবারের সাথে শুরু হলো তার নতুন জীবন, যেখানে ফিয়াম ধীরে ধীরে শিখলো ইসলাম কাকে বলে, নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে। কয়েক মাসের ব্যবধানে ফিয়াম হয়ে উঠল তার বাবার ভরসার স্থান। ফিয়াম হয়ে উঠল সত্যিকারের ফিয়াম আসলান, যাকে ভোর হওয়ার আগ মুহূর্তে জায়নামাজে দেখা যায়। মাহবুবের শূন্যতা ফিয়ামকে যে ঘিরে ধরেনি এমন নয়। ফিয়ামের ভালো ও দীর্ঘদিনের বন্ধু ওই একজনই, সে হলো মাহবুব। ফিয়াম ভালো ছেলে হয়ে গেছে, অথচ মাহবুব দেখতে পাচ্ছে না। ভাবলেই ফিয়ামের মন খারাপ হয়ে যায়। মাহবুব তার পার্ট টাইম জব ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বলে তার সাথে হুটহাট কথা হয় না। ফিয়াম অনেক সময় কল দিতে দিতেও তাকে পায় না। এতে ফিয়ামের অভিমান হয়, মাহবুবের জন্য তার কষ্ট হয়। কিন্তু সময় না এলে কিছু করা যাবে না। তার নিজেরও যে সময়ের জন্যই অপেক্ষা করতে হবে। মাহবুব হয়তো কিছু করবে না, কিন্তু ফিয়াম বসে থাকবে না। একমাত্র বন্ধুর জন্য সে সবটুকু দিয়ে চেষ্টা করবে একদিন। শুধু অপেক্ষার সময়। 6 মাস আগে সে যেভাবে মাহবুবের সাথে বাংলাদেশ থেকে ফিরে এসেছিল, একদিন আবার সে মাহবুবের সাথে ফিরবে বাংলাদেশেই। উশসীকে উপলব্ধি করিয়ে ছাড়বে, পৃথিবীতে মাহবুবের চেয়ে ভরসার যোগ্য কেউ হতে পারে না। ফিয়াম আসলান তো দেখেনি কাউকে মাহবুবের মতো। আসলান, খেতে এসো। ফিয়ামের দ্বিতীয় মা তাকে প্রতি রাতে এভাবে খাবারের সময় হলে ডাক দেন, যেমনভাবে বাকি সন্তানদেরও ডাকেন। অবশ্য সন্তান বলতে ফিয়ামের এক বোনই আছে, যার সাথে ফিয়ামের খুনসুটি হয়। ফিয়াম বোনের সামনাসামনি চেয়ারে বসে পড়ল। তার মুখটা ভালো করে দেখে নিয়ে মা বললেন, তোমার মুখটা শুকনো দেখাচ্ছে কেন বাবা? ফিয়াম নরম হাসল। তেমন কিছু নয় মাম্মাম। মাহবুবের জন্য তুমি মন খারাপ করে থাকো, আমিও তোমার বাবা, বুঝতে পারি আসলান। কিন্তু কি করা যাবে বলো তো? জীবনের প্রতিটি ক্ষেত্রেই সামনে এগিয়ে যেতে চাইলেই পেছনে তাকাতে হয় না? ভালো বন্ধু হারানোর যন্ত্রণা সহ্য করা কঠিন বাবা। আপনি শুধু শুধু চিন্তা করছেন মাম্মা। তেমন কিচ্ছু নয়, মাহবুবের সাথে আমার সব কিছুই ঠিকঠাকই আছে, শুধু সে ব্যস্ত থাকে এই আর কি। অবশ্য আগেও সে ব্যস্তই থাকতো, কিন্তু তখন আমার সামনে ছিল বলে তেমন একটা মনে হতো না। বুঝতে পারছি, নিজেকে সময় দাও, সব ঠিক হয়ে যাবে।
পড়াশোনায় মন দাও ফিয়াম। বাবার কথায় ফিয়াম মাথা নাড়ালো। সে একজন মাওলানার কাছে কোরআন পড়া শিখে রাত 9টার দিকে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফিয়াম নিজের পড়ার রুমে গিয়ে বসলো। মাওলানা আসার সময় হয়ে গেছে। জাপানের রাস্তা চেরি ব্লাসমের মোহনীয় রূপে অপূর্ব ও উজ্জ্বল। দেখলেই মন শান্ত হয়ে যায়। হুট করে এর নিচেই বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। মাহবুব চেরি ব্লাসমের পাপড়ি হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অনেক মাস পর তার চোখ আবার অশ্রুসিক্ত হয়ে উঠছে। এই চেরি ব্লাসম তার বুকে হাহাকার তুলছে। মনে পড়ছে চেরি ফুলকে ভালোবাসা সেই মেয়েটিকে। মাহবুব ঢুক গেলে নিজ মনে বলল, তোমাকে ভালোবাসা মেয়েটাকে আমি বড়ই ভালোবাসি ব্লসম। মাহবুব চেরি ব্লাসমের ছবি তুলে নিজের আইডিতে পোস্ট করলো। ক্যাপশনে লিখলো, তার প্রিয় চেরি ব্লাসম, আমার প্রিয় সে। তারপর ক্লান্ত শরীরে মাহবুব ফিরে গেল ব্যস্ততা নিয়ে। পেছনে ফেলে গেল অশ্রুসিক্ত অনুভূতিকে। উষসীকে সে ভুল করেও মনে করতে চায় না, কিন্তু তবুও মনে পড়েই যায়। তার ঠিক 4 মাস পরের ঘটনা। বাসায় ফিরে মাহবুব যখন বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছে তখন রাত 12টা। পরিবারের সাথে তার দূরত্ব তৈরি হয়নি। সবার সাথে কথা হয় মাঝে মধ্যে। মাহবুবের ভাবনার মধ্যে ওর ফোনটা বেজে উঠল। সুবর্ণা আফরোজ ভিডিও কলে ছেলের ক্লান্ত মুখ দেখে বললেন, অনেক ক্লান্ত তুই বাবা? সফলতা লাভ করতে হলে কিছু ক্লান্তি মেনে নিতেই হয়। কি দরকার পার্ট টাইম জব করার? আপাতত পড়াশোনাটা শেষ কর, তারপর না হয়। এতে আনন্দ আছে মা। দিন শেষে আমি যখন নিজের দায়িত্ব নিজে নিতে পারি তখন আমি অনুভব করি আমি সফলতা দেখে এগিয়ে যাচ্ছে একটু একটু করে। সুবর্ণা আফরোজ মাঝে মধ্যে ভেবে পায় না মাহবুব ঠিক কার মতো হয়েছে। আত্মনির্ভরশীল হওয়া ভালো। তিনি চান তার সন্তানেরা সবাই আত্মনির্ভরশীল হোক। উষ্ণসীন বাকি ব্যাগপত্র গুছিয়ে নে। মনের গলা পেয়ে মাহবুব কৌতূহল নিয়ে তাকালো স্ক্রিনে। সুবর্ণা আফরোজ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ, তোকে তো জানানোই হয়নি, উর্ষির ফ্লাইট 2 দিন পর। তুই একটু ওকে রিসিভ করে ভার্সিটিতে সব প্রয়োজনীয় কাজ সেরে নিতে সাহায্য করিস তো বাবা। কথাটা মাহবুবের কানে যেতেই সে চমকে উঠল। মানে? ভুল বুঝিস না, উর্ষি নিষেধ করেছিল ফ্লাইটের তারিখ ঠিক না হওয়া পর্যন্ত কেউ যেন না জানে ও জাপানে ব্যাচেলর নিয়ে পড়তে যাচ্ছে। মাহবুবের চোখে মুখে তীব্র বিস্ময়। সুবর্ণা মন খারাপ করে বললেন, উর্ষিকে জাপানে তোর ভরসাতে ছাড়ছি মাহবুব। মেয়েটা এখানে শান্তি পাচ্ছে না। ওরা আবার ওর পিছু নিয়েছিল, সেজন্য গোপনে উর্ষিকে সব কিছু করেছি আমরা। মাহবুবের বুকটা ধক করে উঠল। উষসী যে ভয়ানক ট্রমা নিয়ে দেশ ছাড়ছে সেটা ভাবতেই তার ইচ্ছে করছে ছুটে গিয়ে উষসীর মাথায় হাত রেখে বলতে, ভয় পেও না, এবার আমি পাশে আছি। মাহবুব, কিছু বলছিস না কেন? আমার কথাটা রাখতে পারবি না বাবা? মাহবুব আকস্মিক কিছু পেয়ে যাওয়ার আনন্দে মাথা নাড়াতে নাড়াতে বলল, অবশ্যই রাখবো মা, আমি ওর খেয়াল রাখবো। তাহলে উর্ষির সাথে কথা বলে নে ফোন করে। তোরা তো তেমন ক্লোজ নস, একটু ভালো করে কথাবার্তা বলে নে, তাহলে ওর তোকে ভরসা করতে সহজ হবে। সে কি আমার সাথে কথা বলবে? সুবর্ণা আফরোজ মনে মনে হাসলেন ছেলের কথা শুনে। মাহবুব যে উষসীকে পছন্দ করে তিনি জানেন। বললেন, কথা বলার জন্যই অপেক্ষা করছে। 2 দিন পর এ দেশ থেকে ও যখন চলে যাবে তখন ওর অভিভাবক হয়ে ওর পাশে তোকেই তো থাকতে হবে। মাহবুব মাথা নাড়িয়ে মায়ের থেকে বিদায় নিয়ে উষসীকে ভিডিও কল দিল। উষসী তখন মনকে নিয়ে ব্যাগ গোছাচ্ছিল। আকস্মিক মাহবুব ভিডিও কল দিয়েছে দেখে সে অবাক হলো না। এমনটাই তো হওয়ার কথা। ভিনদেশে মাহবুব ছাড়া তার তো কেউ নেই। স্ক্রিনে ভেসে উঠল মাহবুবের ঘর্মাত্ম মুখ। পাতলা টি শার্টের উপর জিম করা বডিগুলো ফুলে ফেঁপে থাকে সবসময়। উষসী এর আগেও এটা খেয়াল করেছে, এখন আবার খেয়াল হতেই সে চোখ নামিয়ে ফেলল। মাহবুব নিজেই জিজ্ঞেস করল, কেমন আছে শেরিন? ভালো, আপনি? ভালো। সব গুছিয়ে নেওয়া হয়েছে? কিছু বাকি আছে, গুছিয়ে নিয়েছি। মাহবুব আর কিছু না বলে উষসীকে দেখছে। প্রায় 1 বছর পর সে উষসীকে ভালো করে দেখছে। উষসী সেটা বুঝতে পেরেই হয়তো কাশতে শুরু করলো। আন্টিমা আপনাকে সব বলেছেন নিশ্চয়ই? মা বলেছে এখন আমিই তোমার গার্জিয়ান।
উষসী সবসময়ের গোমরামুখ ছেলেকে এভাবে হাসতে দেখে অবাক হলো, সাথে অস্বস্তি নিয়ে বলল, জি, জাপানে তো আপনি ছাড়া আমার আর কেউ নেই ভাইয়া। মাহবুব খুশি হয়ে পটল তুলতো যদি না উষসী শেষে ভাইয়ের সম্বোধন না করত। মাহবুব ফোন রাখার আগে বলল, ঠিক মতো সব কিছু চেক করে নিও। দেখা হচ্ছে শীঘ্র শেয়ারিন। সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে উষসী এক গাদা শপিং ব্যাগ নিয়ে বাসায় ফিরল। মাহমুদ সাহেব, সুবর্ণা, আফরোজ ও মুনের সাথে সে আজ সারাদিন এদিক সেদিক ঘুরে বেরিয়েছেন। প্রত্যেকে উষসীকে কিছু না কিছু কিনে দিয়েছে। আগামীকাল ভোরে উষসী রওনা দিবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই তো এদেশে আর মাত্র কিছু ঘন্টা থাকবে সে। এলিকে উষসী রেখে গিয়েছিল রহিমা আপার কাছে। এলিজাবেথ উষসীকে দেখতেই লাফ দিয়ে কোলে উঠল, ম্যাও ম্যাও করে জানিয়ে দিল সে কতটা মিস করেছে। উষসীর কান্না পেল, এলিকে ছাড়াই তাকে চলে যেতে হবে। পরে অবশ্য ব্যবস্থা করে মাহমুদ সাহেব এলিজাবেথকে পাঠাবেন বলেছেন, কিন্তু উষসী জানে সেটা অতটাও সহজ হবে না। কোনো মতে যদি নিয়েও যায় রাখবে কোথায়? সুবর্ণা, আফরোজ বলেছেন উষসীর ভার্সিটি যদি মাহবুবের ভার্সিটির কাছাকাছি হয় তবে হোস্টেলে সিট না পেলে উষসী মাহবুবের দায়িত্বে তার সাথেই থাকবে। যদিও তারা দুজনেই একই শহরে কাছাকাছি ভার্সিটিতেই পড়বে। রাতের খাবার খাওয়ার পর সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন উষসী জেগে। এলিজাবেথ আরাম করে ঘুমিয়ে আছে নিজের বিছানায়। উষসী আস্তে করে রুম থেকে বেরিয়ে ছাদে এসে দাঁড়ালো। বাংলাদেশে এখন শীতকাল। হাড় হিম করা ঠান্ডায় দাঁড়িয়ে উষসী ফুপিয়ে কেঁদে উঠল। সেদিন উষসীর প্রথম ইনকোর্স সবে শেষ হয়েছিল। মাহবুব দেশ থেকে চলে যাওয়ার পর তাদের জীবন আগের মতোই চলছিল। মন শ্রেয়সীর সাথে কফি শপে শ্রেয়সীর নতুন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। উষসী বরাবরই এসবে নির্লিপ্ত ও অমনোযোগী। সুবর্ণা, আফরোজের তখন অফিসের ব্যস্ততা প্রচুর। উষসী তাই মনের থেকে বিদায় নিয়ে একা একাই বাসায় ফিরছিল। বিপত্তি ঘটে গলির মোড়ে এসে। উষসী আবারও মুখোমুখি হয় সে দুটো মানুষের সাথে। তারা উষসীকে নিজের কাছে নিতে চায়, বারবার বলে উষসীকে যত্নে রাখবে। উষসী যেন তাদের ক্ষমা করে দিয়ে সাথে যায়। এই মানসিকভাবে অসুস্থ সাইকোদের উষসী ভয় পায়। সেদিন সে দৌড় শুরু করতেই ওরাও তার সাথে দৌড়ে বাসার গেট পর্যন্ত চলে এসেছিল। আশেপাশের লোকজন কিছু জিজ্ঞেস করলে ওরা হেসে হেসে বলছিল, আরে ও আমাদের মেয়ে, দেখুন না মেয়েটি নিজের মা বাবাকে ছেড়ে এ বাড়িতে পড়ে আছে। উষসী সেদিন রহিমা আপাকে জড়িয়ে ধরে বসেছিল। রহিমা সুবর্ণা, আফরোজ ও মাহমুদ সাহেবকে ফোন করে সব জানালে তারা যত দ্রুত আসার কথা বলে মাহিরকে ফোন করে বলেন বাসার কাছাকাছি থাকলে যেন জলদি আসে। সবার আগে বাসায় মাহিরই এসেছিল। উষসীর মাথায় হাত বুলিয়ে দিয়ে মাহির নিজে থ হয়ে বসেছিল পাশে। মাহমুদ সাহেব সন্ধ্যার আজানের পর স্ত্রীকে নিয়ে বাসায় আসেন। উষসী সে রাত সুবর্ণা, আফরোজের বুকেই পড়েছিল। মনের কপালে জুটেছিল সবার বকা। বেচারি সবার বকা খেয়ে একটু মন খারাপ করলো না, কিন্তু উষসীর বিপদের কথা ভেবে ভ্যা ভ্যা করে কেঁদেছিল। সুবর্ণা আফরোজকে বলেছিল সে উষসীর আরও বেশি খেয়াল রাখবে, কিন্তু সুবর্ণা, আফরোজ ও মাহমুদ সাহেব সেটার উপর আস্থা রাখেননি আর, কিংবা চাননি উষসী বারবার একই ট্রমার মধ্যে দিয়ে যাক। সেজন্য তারা উষসীর সাথে কথা বলে সিদ্ধান্ত নিলেন উষসীকে জাপানে মাহবুবের কাছে পাঠাবেন। মাহমুদ সাহেব যতই রাগ করুক, তার সন্তানদের মধ্যে মাহবুব সবচেয়ে বেশি দায়িত্ববান। মাহির ঠিক তার ভাইয়ের মতো হলেও একটু অন্যরকম। মন চঞ্চল হরিণী, তাকে কোনো দায়িত্ব দিলে সে সেটা পালন করার চেষ্টা করলেও সবসময় করতে পারে না। কাঁদছিস কেন মা? সুবর্ণা আফরোজের গলা শুনে উষসী চোখ মুছল। সুবর্ণা আফরোজ মোবাইলের দিকে তাকিয়ে হাসলেন। দেখছিস না মেয়েটাকে কিভাবে কাঁদছে? মাহবুব ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। উষসী চোখ মুছে ঘুরে দাঁড়ালো। সুবর্ণা আফরোজ তার হাতে ফোনটা দিয়ে বললেন, তোকে আমার ছেলের দায়িত্ব পাঠাচ্ছি। এত কান্না কিসের তোর? আমি আর তোর বাবা তোর যেরকম খেয়াল রেখেছি তার থেকে বেশি মাহবুব রাখবে। জাপানি মেয়েদের জন্য নিরাপদ। মাহবুব নিশ্চুপ তাকিয়ে আছে। সুবর্ণা আফরোজ চলে যাওয়ার আগে বললেন, কথা বলে নে, আমি রুমে যাচ্ছি, তোদের রুমেই ঘুমাবো।
সুবর্ণা আফরোজ চলে যেতেই উশসী বারান্দায় লাগানো নতুন দোলনাতে বসলো। মাহবুব উশসীর মনের ভয় দূর করতে বলল, কোনো ভয় নেই, আমি আছি এখানে। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো, বাকিটা আমি সামলে নেব। এয়ারপোর্টে আমি সময় মতো পৌঁছে যাব তোমাকে রিসিভ করতে, ঠিক আছে? উশসী মাথা নাড়িয়ে বলল, আমি ভয় পাচ্ছি না, শুধু এখান থেকে চলে যাব ভেবে মনটা খারাপ হচ্ছে আমার। আপনি তো আরও 1 বছর পরই ফিরে আসবেন।